ঘটনাটি আমি শুনেছি আমাদের দোকানে একজন ভদ্রলোক কাজ করেন, তার ওয়াইফ দুর্গাপুজোতে আমাদের বাড়িতে আসে এবং তার কাছ থেকেই তাদের পাশের গ্রামে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা সাক্ষী তারা, যেটা আমাকে শেয়ার করেছে, আমি যাতে আমার চ্যানেলে সকলের কাছে শেয়ার করি। তা বালেশ্বরে ওদের গ্রাম। বালেশ্বরের ঠিক পাশে একটা ছোট্ট গ্রাম রয়েছে যেটা মুসলিম পাড়া বলে পরিচিত। সেই মুসলিম পাড়ায় রয়েছে একটা ছোট বাজার, যেখানে একটা মসজিদকে ঘিরে চারপাশে কয়েকটা দোকান নিয়ে ছোট বাজার। সেখানেই মোহাম্মদ বলে একজন ভদ্রলোক আছে, যার একটা স্টেশনারি দোকান ছিল। স্টেশনারি বলতে সেই ভদ্রলোকের বয়স ওই 52 কি 53 বছর। তার একটা ছোট্ট দোকান, যেখানে মসজিদে মানে ঈশ্বরের আরাধনা করতে যা যা সামগ্রী লাগে তাও পাওয়া যেত, মেয়েদের সাজ সরঞ্জামেরও জিনিস পাওয়া যেত, টুকিটাকি সমস্ত জিনিস ওখানে থাকতো। তা ভদ্রলোকের প্রায় ওই দোকানটা ধরো 20-25 বছর আগের থেকেই ওখানে উনি দোকান করছেন। একদিন বর্ষার 3 মাস আগে তো বর্ষাই ছিল, তো একদিন বর্ষার সময় উনি দোকানে বসে আছে, ঠিক দুপুর ওই 1:30 কি 2টো বাজে। বাড়ি থেকে আনা টিফিন খেয়ে ছোট্ট একটা টেবিল পাখা মাথার ধারে জ্বালিয়ে উনি বসে বসে হালকা ঝিমোচ্ছে। এই সময় হঠাৎ ওনার নাকে আসে একটা সেই মাংস রক্ত মেশানো যেই গন্ধটা, মানে বেসিক্যালি এই গন্ধটা তোমরা যখন বাজারে যাবে মুরগির মার্কেটে, বা বাজার উঠে গেছে, মাছের বাজার উঠে গেছে, যেই একটা গন্ধ থাকে বাজে, সেই একটা তীব্র গন্ধ ওনার নাকে আসে। উনি সঙ্গে সঙ্গে ওনার যেন তন্দ্রাটা ভেঙে যায়। ভেঙে গিয়ে দেখে ওনার দোকানের ঠিক সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। 3 মাস আগে তেমন কিছু ঠান্ডা ছিল না, আর উড়িষ্যায় একটু ঠান্ডা কমই থাকে। তো উনি সেই গরমের মধ্যেও বাইরে বাইরে দাঁড়িয়ে আছে, আর সাদা রঙের একটা শাল মুড়ি দেওয়া, শুধু মুখটুকুনি দেখা যাচ্ছে, আর হাতে রয়েছে ওনার একটা কাঠের বাক্স। এবার ভদ্রলোক মোহাম্মদ বাবু বলছে, আচ্ছা কি দরকার, কিছু বলবেন? তো ওই ভদ্রলোক গুটি গুটি পায়ে মোহাম্মদ বাবুর কাছে এগিয়ে আসেন এবং ওই বাক্সটা দিয়ে বলেন যে এর মধ্যে তাবিজ বানানোর বেশ কিছু সরঞ্জাম আছে, যেগুলো আমি বিভিন্ন দোকানে যাই এবং ডিস্ট্রিবিউট করি। পরবর্তীতে তাদের যদি বিক্রি করে আমাকে টাকা 2 সপ্তাহ 3 সপ্তাহ পর ডাকলে আমি গিয়ে টাকা নিয়ে আসি। তা বলছে, তাবিজ বানানোর জিনিস? হ্যাঁ দিতে পারেন, কারণ আমার সামনে মসজিদ তো বেশ কিছু লোক আসে মাঝে মধ্যে আমার কাছ থেকে জিনিস নিতে, কিন্তু আমি তো রাখি না। ঠিক আছে, দেখি কি আছে বাক্সে। কথা মতো বাক্সটা ওপেন করে। বাক্সটা ওপেন করাতে অনেক রকমের জিনিস, তাবিজ কবজ বানানোর যে সমস্ত সুতো, নানান ধরনের পেন হয়। আর ওই তাবিজের মধ্যে যেই দোয়াগুলো লেখা থাকে, যেই মুসলিমদের পবিত্র দোয়াগুলো লেখা থাকে, সেইগুলো লেখার জন্য অন্য ধরনের পেন হয়, এবং ওই লেখাগুলো থাকে হলো ছাগলের ছালের উপরে। তো ওই সমস্ত নিয়েই একটা কিট মতো বানানো। তা উনি ওই ছালটা, ছাগলের যে ছালটা হয়, মোহাম্মদ বাবু ওইটা তুললেন। তুলে দেখলেন ওর যেই মানে ছালের যেই উপরে হাত দিচ্ছে, ওটা খুব মসৃণ। মনেই হচ্ছে না ওটা কোনো ছাগলের ছাল বলে, এতটা মসৃণ আর সুন্দর মতো। আর ওই ছাল থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ উঠে আসছে। এবং ওই ভদ্রলোককে তখন জিজ্ঞাসা করে, এটা কিসের ছাল? উনি বলে, ছাগলের ছাল। আর এই কথাটা বলার সময় ওই ভদ্রলোকের মুখ থেকে বীভৎস বাজে একটা গন্ধ উনি পায়, মানে যেটা হয়তো কাঁচা মাছ মাংস ভক্ষণ করলে যেরকম গালের ভেতর থেকে বাজে একটা গন্ধ বেরোতে পারে, ঠিক সেই রকম একটা পচা গন্ধ উনি পায়। তা উনি বলে, এটা ছাগলের চাল, এতটা মসৃণ হয়েছে? বলছে, হ্যাঁ, আমার আমার মানে ট্যালেন্ট আছে, আমি এইরকমভাবেই ছাগলের চালগুলো মসৃণ করি যাতে করে লোকের দোহা লিখতে সুবিধা হয়। তো আপনি এগুলো রাখেন, আমি 2 সপ্তাহ পর আসবো, যদি বিক্রি হয় আমায় টাকা দেবেন। তো বলে উনিও আর না করতে পারেনি ভদ্রলোককে, মোহাম্মদবাবু জিনিসগুলো নিয়ে রেখে দেয় দোকানে। সেদিন উনি ভদ্রলোক যাওয়ার ঘন্টা দুয়েক পর থেকে ভীষণ বৃষ্টি শুরু হয়, যে বৃষ্টি ধরার নামই নিচ্ছিল না। তো যথারীতি কাস্টমার একেবারে আসা বন্ধ হয়ে যায়। ঠিক রাত
রাত্রির ওই 9টা বাজে, উনি আর অপেক্ষা না করে নর্মালি উনি না রাত্রি 10টা সাড়ে 10টা পর্যন্ত দোকান খুলে রাখেন এবং তারপর বাড়ি যান। বন্ধ টন্ধ করে বাড়ি ঢুকতে ঢুকতে না 12টা বাজে রেগুলার। কিন্তু সেদিন অত বৃষ্টি হওয়ার কারণে উনি বুঝতেই পেরেছিল যে আর কোনো কাস্টমার আজকে আসবে না। তো উনি 9টার মধ্যেই দোকানপাট সব গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে চলল। উনি একটা সাইকেলে করে 2টো বাজারের ব্যাগ, সবসময় ওনার সাথে থাকে ওই ব্যাগগুলো, ওই 2টো ব্যাগ আর সাথে একটা ছোট্ট টর্চ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ওনার বাড়ি ওই মার্কেট থেকে না হলেও সাইকেলে 1 ঘন্টা মতো লাগে। প্রথমে পাকা রাস্তা, তারপর পাকা রাস্তা ফেলে ইটের রাস্তা শুরু হয় এবং তারপরে কাঁচা রাস্তা। আর ওনাদের যে বাড়িটা ছিল ওটা অনেকটা জায়গা জুড়ে, বিশাল বড় বাড়ি, উঁচু পাঁচিল দেওয়া, কিন্তু সামনে কোনো গেট ছিল না। ওনারা 4 ভাই ছিল মোহাম্মদ বাবুরা। তো 4 ভাই যার যেরকম সামর্থ্য সে আলাদা আলাদা ঘর করে ওই জায়গার মধ্যেই বসবাস করে। তা মোহাম্মদ বাবুদের যেই বাড়িটা ছিল ওটা কিন্তু উপরটা অ্যালবেস্টার্সের ছিল, আর বাকি কাওর হয়তো খড়ের চাল, কাওর টালির চাল, কেউ আবার ছাদ ফেলেছে, এরকম 3-4 ভাই ওরা একসাথে মিলেমিশে ওই বাড়িতে থাকে। এবার ওদের ওই বাড়ির এলাকা ঢুকতে, মানে ওদের বাড়িটা একেবারে গ্রামের লাস্ট শেষ প্রান্তে ছিল, তারপর থেকে শুধুই চাষির জমি। তা ওই এলাকায় আসতে আর কোনো বাড়িঘর খুব একটা পড়ে না, পড়ে শুধু দুদিকে পুকুর আর বড় বড় ক্ষেত, বিভিন্ন আম গাছ জাম গাছের বাগান। তো উনি সাইকেল চালিয়ে নিজের মতোই আসছে, রেগুলার যায়, উল্টে আরও আজকের দিনটা আরও তাড়াতাড়ি যাচ্ছে। তখন টিপ 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 করে বৃষ্টিও পড়ছে। উনি মাথায় একটা প্লাস্টিক দিয়ে জ্বলছে। ওই একটা পুকুরের সামনে আসার পর উনি দেখতে পায় প্রায় 20-30টা ছোট ছোট কই মাছ, ল্যাটা মাছ ওনার দিকে যেন তেড়িয়ে আসছে, মানে রাস্তার উপর উঠে পড়েছে। এবং যেহেতু ওনার হাতে টর্চ লাইট ছিল সেহেতু ওরা ওই লাইটের আকর্ষণে ওনার দিকেই আরও যেন এগিয়ে আসছে। মাছগুলো দেখে ভদ্রলোকের তো ভীষণ লোভ হয়। উনি সাইকেল থেকে নামে, আর হাতে তো ব্যাগ ছিলই, আগেই বলেছি। উনি ব্যাগের মধ্যে একটার পর একটা মাছ মানে উঠাতে থাকে, প্রায় 20-25টা মাছ উনি কালেক্ট করতে পারে। বাড়িতে যায়, গিয়ে বউকে বলে যে আমি তো আজকে তাড়াতাড়ি এসেছি আর সাথে করে এই তাজা মাছগুলো নিয়ে এসেছি, তুমি এইগুলো আজকে কুটে মাছের ঝোল করো, গরম গরম ভাত দিয়ে খাবো। বউও রীতিমতো খুব খুশি হয়ে গেছে যে এত সুন্দর মাছ টাছ নিয়ে এসছে। উনি কলঘরে গেছে মাছ কাটার জন্য। 20 মিনিটও হয়নি, 10 থেকে 15 মিনিট, হঠাৎ একটা চিৎকারের শব্দ ওনার বউয়ের গলায়। উনি বাইরে এসছে, সাথে ওনার ভাইরা যারা ছিল, ভাইয়ের বউ বাচ্চা সবাই মিলে কলঘরে গেছে। গিয়ে দেখতে পাচ্ছে ভদ্রমহিলা ওখানে যে একটা যেই ব্যাগে করে নিয়ে এসেছিল মাছগুলো, ব্যাগটা রয়েছে, বটি রয়েছে, আর উনি ওর পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। যথারীতি ওনাকে ঘরে নিয়ে যাওয়া হলো, জল টল দিয়ে সেবা শুশ্রূষা করে জ্ঞান যখন ফিরল, উনি একটা অদ্ভুত ঘটনা ওনাদেরকে জানালো। ঘটনাটা কীরকম না, ভদ্রমহিলা মাছ কাটতে গেছে, সাথে করে একটা ল্যাম্পও নিয়ে গেছিলো। ওই সময় তো অত ইলেকট্রিকের প্রচলন, মানে অত গ্রাম তো, ওখানে অত ইলেকট্রিকের প্রচলন নেই, অর্ধেক সময় কারেন্ট থাকে না একটু ঝড় বৃষ্টি হলেই। তা উনি ওই ল্যাম্পটা হাতে করে বাইরের কলঘরে গেছে মাছ কাটবে বলে। এবার যেই না ওই ব্যাগের ভেতরে হাত ঢুকিয়েছে, ওনার মনে হলো হাতের মধ্যে ভীষণ জোরে একটা কামড় পড়েছে। এবার উনি ভাবলো মাছে কামড়েছে, কিন্তু কামড়টা মাছের না, কারণ মাছের তো আর দাঁত নেই, কই মাছের ওরকম দাঁত মনে হয় নেই, ঠিক আছে, এটা কামড় বেশ পড়েছে। উনি তখন ভাবলো নিশ্চয়ই কাটা লেগেছে হয়তো, বলে ওই ল্যাম্পটা অন্য হাতে ধরে ব্যাগের ভেতরে দেখতে গেছে যে কি হলো, কি সে কামড়ালো বলে, এরকম কৌতূহলবশত দেখতে গেছে। উনি ওই ব্যাগের মধ্যে যেটা দেখেছে, দেখার পরে অজ্ঞান হয়েছে। ব্যাগের মধ্যে ছিল বছর 2 থেকে 5 বছরের মধ্যে যেই ছোট বাচ্চাগুলো হয়, শিশুগুলো হয়, তাদের কুনোই থেকে কাটা হাত, প্রায় 20-20টা। মানে যে পরিমাণে মাছ ছিল সেই মাছের পরিবর্তে উনি দেখতে পাচ্ছে ওখানে রয়েছে বাচ্চাদের কাটা হাত,
যেগুলো কিছুটা পচে গেছে, কিছুটার মধ্যে ক্ষত দেখা দিয়েছে, কিছুটায় আবার পোকামাকড়ও হয়েছে। এটা দেখে উনি ওখানেই অজ্ঞান হয়ে যায়। উনাকে যখন অজ্ঞান অবস্থায় ওরা তুলে আনতে গেছিল, আশেপাশে কিন্তু ওরা কোনো মাছ দেখতে পায়নি। মানে অতগুলো মাছ এক চোখের নিমিষে পুরো ব্যাগ খালি করে চলে গেছে। যাই হোক, এই ঘটনাটা সকলে শুনে অনেকে অনেক মন্তব্য দিল। তার মধ্যে বেশিরভাগ লোকেরই কথা হলো যে রাত্রেবেলা এরকম মাছটা জানলে অনেক খারাপ জিনিস পেছন পেছন আসতে পারে। তো তুমি আর দ্বিতীয়বার এরকম ভুল করো না, যা হয়ে গেছে ভুলে যাও। পরের দিন সকাল হয়েছে, উনি গেছে ওনার কাজে, দোকানে গেছে, দোকানে বেচা কেনা করে রাত্রেবেলা ফিরছে। সেদিন আর বৃষ্টি হয়নি, তো সেহেতু উনি সেই যেরকম রাত্রির 11টা নাগাদ দোকান বন্ধ করে, 10টা 11টা নাগাদ ওরকমই বন্ধ করে দিয়ে বাড়িতে ফিরছে। বাড়িতে আসার ওই ধরো হাত 25 দূরে তখন ওদের উঠোনটা দেখতে পাচ্ছে উনি স্পষ্ট চাঁদের আলোয়, যে ওই 7-8টা ছোট ছোট বাচ্চা, ছোট বলতে ওই বছর 5-এর মধ্যে, তার থেকে ছোট আছে বড় আছে, এরকম প্রায় 20-25টা বাচ্চা। ওদের উঠোনটা অনেকটা বড় ছিল, তো ওই উঠোনের মধ্যে দৌড়াদৌড়ি করছে। আর ওদের চেহারাটা উনি দূর থেকে যেটুকুনি দেখতে পাচ্ছে, বুঝতে পারছে প্রত্যেকে না জামা কাপড় পরেনি, তাদের পেটগুলো যথেষ্ট ফুলে রয়েছে, আর মাথাগুলোর মধ্যে কারোর চুল নেই, মাথাগুলো যেন চ্যাপ্টা চ্যাপ্টা। এবার কয়েক সেকেন্ডের ব্যবধানেই বাচ্চাগুলো নোটিস করে যে ওদেরকে কেউ দেখছে। তো ওরা সঙ্গে সঙ্গে ওনার দিকে প্রত্যেকটা বাচ্চা একসাথে তাকায়, এবং যখন দেখে ভদ্রলোকের দিকে ওরা তাকিয়ে, তখন মোহাম্মদ বাবু ওদের চোখগুলো দেখে ভীষণ অবাক হয়ে যায়। কারণ প্রত্যেকেরই চোখ যেন বেরিয়ে আসছে, আর প্রত্যেকটা বাচ্চাকে যেন দেখতে একই রকম। তো ওনার মাথায় আসে যে এত রাত্রে কাওর বাড়ির বাচ্চা আমাদের উঠোনে খেলবে না, গ্রামের দিকে 11টা মানে প্রায় মধ্যরাত, কেউ খেলবে না। তো উনি ওই মুহূর্তে ওই দূর থেকেই চিৎকার দেয়, এই কে রে, তোমরা কে, কোথা থেকে এসছো, এরকম বলে একটা চিৎকার দেয় বা হাঁকডাক করে। হাঁকডাক করলে বাচ্চাগুলো যেই পিঁপড়ের ঝুন্ড যেরকম এদিক ওদিক হয়ে যায়, বাচ্চাগুলো যেন এদিক ওদিক কোথায় যেন মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে, আর তাদের দেখতে পেল না। তার চিৎকার চেঁচামেচিতে ঘর থেকেও লোক বেরিয়ে আসে, বলে যে না, আমরা তো কোনো বাচ্চা দেখি না, আর এই আমাদের বাড়ি গ্রামে সবার শেষে, তাই এখানে কোনো বাচ্চা ওইভাবে আসাও সম্ভব না, হয়তো তুমি চোখে ভুল দেখেছো। ঠিক আছে, এর পরদিন থেকে আবারও একটা উপদ্রব শুরু হলো। সেটা কীরকম? সেটা হলো ওদের যে অ্যালবেস্টার্সের চাল, ওই চালের মধ্যে মাঝরাতেই কে যেন দাপাদাপি করতে শুরু করলো। শুধু ওদের ঘরে না, ওদের যে সমস্ত আত্মীয় স্বজনরা একসাথে থাকতেন সবারই বলেছি আলাদা আলাদা পরিস্থিতি অনুযায়ী বাড়ি বানিয়েছে, প্রত্যেকের ঘরেই ওই রকম বিভিন্ন মাথার উপরে যেন কেউ নাচানাচি করছে, আওয়াজ শব্দ শোনা যায়, এবং মাঝে মাঝে উঠোন থেকেও ভেসে আসে বাচ্চাদের হাসি কান্নার শব্দ। এবং এইভাবেই একটা দিন কাটার পর রাত্রেবেলা যখন এরকম ভীষণ জোরে জোরে আওয়াজ হচ্ছে, সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোক আর বাকি বাড়ির মেম্বার বেরিয়ে আসে। বাইরে এসে দেখে ওদের অ্যালবেস্টাসের চালের উপর একটা বাচ্চা ছেলে দৌড়াদৌড়ি করছে, যাকে অবিকল সেই বাচ্চাগুলোর মতো দেখতে, যার গায়ে নেই কোনো পরনে পোশাক, আর তার চোখগুলো ঠেলে বাইরে বেরিয়ে আসছে, মাথা কামানো, আর মাথাটা একটু চ্যাপ্টা মতো। ওরা এসে দাঁড়ানোতেই ওই বাচ্চাটা এক লাফে পাশে ওদের জঙ্গল বা ক্ষেত টাইপের জায়গা ছিল আগাছাপূর্ণ, ওইখানে লাফিয়ে পড়ে অদৃশ্য হয়ে গেল। এবার সত্যি ওদের মাথায় চিন্তার সৃষ্টি হলো যে না, আমাদের বাড়িতে কোনো খারাপ কিছু নজর পড়েছে। তো যাই হোক, কী করা যাবে সেই নিয়ে একটা সকলের মধ্যে আলোচনা চলছে। কিন্তু জীবন তো আর থেমে থাকে না এইসব কারণে। উনি পরের দিনও কাজে গেছে, মানে দোকানে গেছে, এবং দোকানে সেই দিনকার এসছে একজন পীর বাবা, মানে যেহেতু ওই যে জল পোড়া বা হাওয়া বাতাস লাগলে একটু ঝাড়িয়ে টাড়িয়ে দিতে পারে, একজন মুসলিম আসে, এসে বলে তোমার দোকানে কি তাবিজ তৈরির সরঞ্জাম আছে? বিশেষ করে আমার লাগবে ওই ছাগলের ছালটা। বলছে হ্যাঁ আমার কাছে আছে, খুব ভালো মানের ছাল রয়েছে, বলে উনি দিয়েছে।
এবার ঝালটা প্রথমবারই দেখে ওই ভদ্রলোক বলে, এতটা মসৃণ কি করে হলো? বলছে আমি যার কাছ থেকে নিয়েছি সে এরকমই বানায়, তার মানে কালেকশনই খুব ভালো। তা ভদ্রলোকের তো খুব পছন্দ হয়েছে, উনি যা দাম রেখেছে, মানে যা দাম বলেছে আর কি এই দোকানদার মোহাম্মদ বাবু, তাতেই উনি রাজি হয়ে ওই ছাল আর যা যা জিনিস ছিল নিয়ে চলে গেছে। পরদিন সকালবেলা সেই ভদ্রলোক এসছে দোকানে, বেশ রেগে আছে, বেশ চটে আছে। বলছে, হ্যাঁ আপনি কালকে আমাকে কিসের ছাল দিয়েছেন, আপনি ঠকবাজ, এই এই সেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এবার বলছে, না কেন, কি হয়েছে? বলছে, আপনি কার থেকে কিনেছেন? বলছে, আমি এইরকম একজন ভদ্রলোক এসেছিল, আমি তার কাছ থেকেই কিনেছি। কেন, কি হয়েছে আমায় বলুন। উনি তখন বলে যে আমি কালকে রাত্রে আমার দোয়া পড়ে তাবিজ বানাচ্ছিলাম যখন একা রুমের মধ্যে, আমার সর্বদা মনে হচ্ছিল যেন রুমের মধ্যে শুধু আমি নয়, আমার সাথে আরও কেউ রয়েছে, আর সে একজন নয়, বেশ কিছু ছোট ছোট বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছি, যেন কখনো ছুঁয়ে চলে যাচ্ছে ঠান্ডা নরম হাতের স্পর্শ, আঙুলের স্পর্শ। তা আমি অনেক সময় তো আমি এইগুলো দিয়ে কাজবাজ করি, তো আমি ভাবি যে অন্য কোনো প্রেতাত্মা হয়তো আমাকে ডিস্টার্ব করতে এসেছে, যাতে আমি তাবিজ কবজটা ঠিকঠাক করে না বানাতে পারে। আমি আমার মতো চোখ বন্ধ করে কাজ করছি, হঠাৎ একটা পর্যায় পর আমার ঘাড়ে বীভৎস জোরে একটা কামড় বসে। কামড়টা এতটাই তীব্র হয়, আমি যন্ত্রণায় ওখানেই অজ্ঞান হয়ে যায়। পরে আমার বাড়ির লোক এসে আমায় উদ্ধার করে, এবং যেই ক্ষতটা হয় সেটা যেন মনে হচ্ছে একটা বছর 3-4 বাচ্চার ছোট ছোট দাঁত দিয়ে কামড়ানো আঘাত। তো ওই আঘাতটা দেখায় যে ঘাড়ের মধ্যে ঠিক একটা গোল ছোট্ট বাচ্চার যেরকম হাঁ হয় ওই রকম হাঁ হওয়া, কিন্তু দাঁতগুলো যেন ওই ঘাড়ের মধ্যে গেঁথে গেছে। তো যাই হোক, উনি তখন বলল যে দেখো, এই যে জিনিসটা তোমার কাছে আছে সেটা কিন্তু ভালো কিছু না। তুমি বলছে, আমি তাহলে মানে কি এর থেকে রেহাই কি করে পাবো? আমাদের বাড়িতেও কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। তো মোহাম্মদ বাবু সবটাই বলে। তো ওই ভদ্রলোক বলে, তো তুমি এক কাজ করো, আমাদের যে মহানদী আছে তাকে তো আমরা খুব পবিত্র মনে করি, তুমি এক কাজ করো, আজই বেরিয়ে পড়ো, গিয়ে ওই মহানদীতে এই সমস্ত জিনিস ভাসিয়ে দাও, আর নয়তো তুমি এইগুলোকে পুড়িয়ে দাও, কোনো একটা করো যাতে এগুলোর অস্তিত্ব ধ্বংস হয়ে যায়। তো ওনার পক্ষে সেই দিনে বলে ওই ভদ্রলোক চলে যায় আর কি। এবার মোহাম্মদ বাবুর পক্ষে সম্ভব না ওই দিনের মধ্যেই নদীতে গিয়ে ভাসিয়ে দেওয়া, তো উনি ডিসাইড করলো যে আমি এগুলো পুড়িয়ে দেবো। তা উনি ওদের দোয়া পড়তে পড়তে ওই জিনিসগুলো পুড়িয়ে দিল, হয়ে গেল। এবং তারপর থেকে মানে ওদের বাড়িতে সেই সমস্ত উপদ্রবগুলো একেবারে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তো উনি বললো যে, উফ বাবা, আমি বেঁচে গেছি ঝামেলা থেকে, আর যদি কোনো দিন ওই লোকটার সাথে দেখা হয় তো আমি তো বলবোই উল্টোপাল্টা। যাই হোক, উনি এরকমভাবেই 2-4 দিন কেটেছে। একদিন আবারও রাত্রে উনি বাড়ি ফিরছে সাইকেলে করে, উনি দেখতে পাচ্ছে যে বললাম তো মাঝখান দিয়ে রাস্তা, আর দুদিকে বড় বড় ধান ক্ষেত, ধান কাটা হয়ে গেছে, ফাঁকা ফাঁকা মাঠের মতো লাগছে। তো ঘটনা হয়ে যাওয়ার ঠিক 1 সপ্তাহ পরে একটা অদ্ভুত জিনিস উনি লক্ষ্য করে। উনি তো 11টা 11:30টার সময় দোকান বন্ধ করে রাত্রেবেলা বাড়ি ফিরতেন। এবার মিডিল দিয়ে রাস্তা গেছে, আর দুদিকে বড় বড় ক্ষেত, ধান কাটা হয়ে গেছে। এবার ধান কাটা হয়ে যাওয়ার পর মাঠগুলো শুধু রয়েছে ওই পায়ের মানে গোড়ালি পর্যন্ত জল, আর বাকি এরম নরম মাটি। এবার উনি দেখতে পাচ্ছে সাইকেলিং করতে করতে দূরে মাঠের একদম মিডিলে একজন সাদা অবয়ব দাঁড়িয়ে রয়েছে। আকাশের যেইটুকুনি আলো, আমি বলবো না যে পূর্ণিমার চাঁদে উনি দেখতে পেয়েছে, কিন্তু আকাশে অন্ধকারের মধ্যে একটা হালকা আভা থাকে, সেই আভায় বিশেষ করে সাদা কালারের কোনো পোশাক যদি পরে মানুষ কেউ, তাহলে ওটা স্পষ্ট দেখা যায়। তা উনি দেখতে পাচ্ছে যে ওই রকম একজন দাঁড়িয়ে আছে। উনি সাইকেলিং করতে করতে ওটাকে ক্রস করে চলে গেল। আবারও কিছুটা যাওয়ার পর উনি দেখতে পাচ্ছে আবারও মাঠের মাঝখানে ওই জিনিসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ওনার দিকেই তাকিয়ে আছে। অমন করতে করতে বাড়ির সামনে এসে উনি দেখতে পায় যে পাঁচিলের ঠিক দুয়ারটার সামনে, পাঁচিলের যে গেটটা, ওই গেটের সামনে
ওই সাদা মানে চাদর মোড়ানো একজন দাঁড়িয়ে রয়েছে। উনি সাইকেল থেকে নেমে সাইকেলটাকে প্রায় দৌড়িয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসা মানে যেতে যেতেই জিজ্ঞাসা করতে থাকে যে এই কে, তুমি কে, আমায় তখন থেকে ফলো করে আসছো কে? যেই না এই কথাটা উনি উচ্চারণ করেছে, ওই ভদ্রলোক বা যে ছিল ওখানে, সে ওদের বাড়ির পেছনটা বলেছি প্রায় জঙ্গল ফাঁকা মাঠ, তা ও ওই অবয়বটা এক দৌড়ে ওই আগাছার ভিড়ের মধ্যে হারিয়ে যায়। এরপর শুরু হয় এই অদ্ভুত অত্যাচারটা। রেগুলার ওনার সঙ্গে করে এই মানে সাদা রঙের পোশাক পরা একজন ব্যক্তি ওনাকে ফলো করতে করতে বাড়ি পর্যন্ত আসে এবং আগাছার ভিড়ে হারিয়ে যায়। 3-4 দিন এরকম চলার পর উনি একদিন দোকান বন্ধ করতে করতে একটু দেরি হয়ে যায়। ঠিক আছে, সেদিন ওনার বাড়ি ফিরতে প্রায় 12:30টার কাছাকাছি সময় হয়ে যায় এবং উনি যে রাস্তা দিয়ে আসে সেই রাস্তার মিডিলে ওই ভদ্রলোককে দাঁড়িয়ে থাকতে দেখে। এবার উনি অবভিয়াসলি সাইকেল থামায় এবং জিজ্ঞাসা করে যে তুমি কে গো, এতদিন ধরে আমাকে ডিস্টার্ব করছো, ফলো করছো, কী দরকার তোমার? তখন ওই অবয়বটা আর পালিয়ে যায় না, ওখানে স্টিল দাঁড়িয়ে থাকে। উনি 3-4 বার একই কথা জিজ্ঞাসা করার পরে ওই ভদ্রলোকটা নিজের যেই চাদরটা ওটা মাথা থেকে নামায়, আর নামানোর সাথে সাথে একটা ভটকা পচা গন্ধ ওনার নাকে আসে মোহাম্মদ বাবুর। এবং ওই চাদরটা নামানোর পর উনি দেখতে পায় এইটা সেই লোকটা যে ওনাকে ওই সেই ছাগলের ছালটা দিয়েছিল। মানে এই মোহাম্মদ বাবু তো প্রচণ্ড রেগে যায় যে তোমার জন্য আমাকে কত ট্রাভেলের মধ্যে পড়তে হয়েছে, কত মানুষের কত বিপদ হয়েছে তুমি জানো? এমন নানা কোশ্চেন করার পর ওই ভদ্রলোক কিছুই বলে না। অবশেষে একেবারে শেষে এসে যখন মোহাম্মদ থেমে যায় যে আর কিছু আমার বলার নেই ওনাকে, সেই মুহূর্তে উনি বলে আমার জিনিসগুলো আমায় ফিরিয়ে দাও। তখন উনি তো অবাক, আমার কাছে কি করে সেই জিনিস থাকবে, আমি তো পুড়িয়ে দিয়েছি। বললো যে তা এর ফল যেটা পাবে সেটা খুব একটা সুখকর হবে না। বলে ওই লোকটিকে উনি হাত দিয়ে জাপটে ধরলো, হাতটা ছাড়িয়ে উনি ওই মাঠের মধ্যে দিয়ে গনগন করে হেঁটে অন্ধকারে মিলিয়ে যায়। আর যেই মুহূর্তে উনি মোহাম্মদবাবু ওই ভদ্রলোকের হাতটা চেপে ধরেছিলেন, উনি সেই কয়েক সেকেন্ডের জন্য অনুভব করেছিলেন ওনার হাত ছিল একেবারে বরফের মতো ঠান্ডা। যাই হোক, এই ঘটনার পর উনি বাড়ি যায়, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। আগে হয়তো বলিনি আমি, ওনার দুটো বাচ্চা ছিল, দুটো ছেলে ছিল। খেয়ে দিয়ে 4 জনে মিলে একই বিছানায় ঘুমায়। অদ্ভুতভাবে পরদিন সকালে ওরা 3 জন উঠলেও ওদের যে ছোট বাচ্চাটা ছিল, ওর বয়স ওই 3 কি 4 বছরের ছোট্ট একটা ছেলে, সে আর ঘুম থেকে ওঠে না, মানে সে ঘুমের মধ্যেই মারা যায়। এবং এরপর থেকে ওদের বাড়িতে এখনো পর্যন্ত মানে সকলেরই প্রায় শরীর খারাপ থাকে। ওনার দোকানও খুব মানে যেই বিক্রি বাট্টা ছিল সেগুলোও অনেক ডাউন হয়ে যায়। তো ওদের আর্থিক অবস্থা খুব একটা এখন ভালোর দিকে নেই। একটা সময় অনেক বেশি কিছু ছিল, এখন কিছুই নেই। তা ঘটনাটা শেষ হয়েছে বলে তো মনে হয় না, হয়তো এখান থেকে ঘটনাটার আরও একটা মোড় শুরু হচ্ছে। তো আপাতত এখন এইভাবেই চলছে ওনাদের জীবন, যে বিভিন্ন সমস্যায় জর্জরিত এখন ওরা সবথেকে দুঃখের কারণ ওর নিজের সন্তানকে হারিয়ে ফেলেছে। অকারণেই কোনো জটিল বিষয়ের সঙ্গে মোহাম্মদবাবু যুক্ত হয়ে গেছে। যাই হোক, এই ঘটনাটা কেমন লাগলো আমাকে জানাবে। যদি এই সেকেন্ড পার্টটা জানতে চাও বা এর পরে কী ঘটলো সেটা জানতে চাও, সেটাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।